হ্যালো বন্ধুরা, বিএম বুক রিভিউয়ের একটি নতুন এপিসোডে সকলকে স্বাগত জানাই। আর কয়েক ঘন্টা পরেই 2024 বিদায় নেবে, আসবে নতুন বছর অর্থাৎ 2025। তাই আমার এই বছরে পড়া বেস্ট রিডস বইগুলোকে আপনাদের সামনে রিক্যাপ করার জন্য নিয়ে এসেছি আজকের ভিডিও। আমি এই বছরে বলা যেতে পারে 50টা মতন বই এবং 5-6টা পূজাবার্ষিকী পড়েছি। আমি আজকের লিস্টে কোনো পূজাবার্ষিকী ইনক্লুড করছি না, এই লিস্টে আমার পড়া শুধুমাত্র স্ট্যান্ড অ্যালোন বইগুলোকেই ইনক্লুড করছি। আমার দেখানো প্রতিটা বইয়ের রিভিউ আমার এই চ্যানেলেই পেয়ে যাবেন। আজকে আমি যে লিস্টটা দেখাতে চলেছি সেখানে আমি কোনো কিছু ভাগ করিনি যে এটা এই জনরা বা ওটা ওই জনরা। টোটাল যে বইগুলো আমার ভালো লেগেছে সেগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরছি। আমি এখানে আমার দেখানো প্রতিটা বইয়ের প্লট আপনাদের সামনে তুলে ধরবো, আর তার সাথে বইটির মুদ্রিত মূল্য কত এবং কোন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে সেটি তুলে ধরবো। তাহলে চলুন আর ইন্ট্রোটাকে বর্ণনা করে আজকের ভিডিও শুরু করা যাক। প্রথম যে বইটি আমি দেখাতে চলেছি সেটি হচ্ছে অনিন্দ্য সেনগুপ্তের লেখা 1982। এই বইটি প্রকাশিত হয়েছে কল্পবিশ্ব প্রকাশনা থেকে এবং এই বইটির মুদ্রিত মূল্য রয়েছে 450 টাকা। বইটির সারাংশ এবার একটু আমি আপনাদের সামনে তুলে ধরছি। 1982 সালে বাণীনগর বলে একটি শিল্পনগরীর খানিক দূরে কালীদহ বলে একটি রহস্যময় জায়গায় কোনো এক সন্ধ্যাবেলায় নিখোঁজ হওয়া 4 জন ছেলে মেয়েকে পরের দিন ভোরবেলায় অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। তার সাথে নিখোঁজ হয় তাদেরই বড় একজন সিনিয়র দাদা রণজয় কর্মকার। পেশায় সে ছিল একজন অ্যাস্ট্রোফিজিসিস্ট। সকলের নিখোঁজ হওয়ার আগের সপ্তাহে গুজব রটে গিয়েছিল যে রণজয় নাকি এমন একটি মেশিন তৈরি করছে যার ফলে দেশের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এবারে রহস্য তখন আরও ঘনীভূত হয় যখন নিখোঁজ হয়ে যাওয়া সেই 4 জন ছেলে মেয়েকে জিজ্ঞাসা করা হয় তাদের নিরুদ্দেশ হওয়ার ব্যাপারে। তখন তারা কেউই কোনো জবাব দিতে চায়নি যে তাদের সাথে আসলে কি ঘটেছিল। তাদের সেই প্রিয় রণজয় দাও যে আর ফিরে আসবে না সেটা তারা অনুমান করেছিল। এই ঘটনা প্রায় 39 বছর পরে তারা হঠাৎ জানতে পারে যে নিখোঁজ হওয়ার 10 বছর পরে অর্থাৎ 1992 সালে নাকি তাদের প্রিয় রণজয় দা ফিরে এসেছিল এবং লাস্ট ইয়ার অর্থাৎ 2021 সালে কোভিড আক্রান্ত হয়ে সে মারা গিয়েছে। কিন্তু মারা যাওয়ার আগে রণজয় দা তাদের জন্য রেখে গিয়েছে একটি রহস্যময় যন্ত্রের ব্লু প্রিন্ট, যেটা হয়তো একটা টাইম মেশিন। সেই মেশিনের দ্বারা কি সম্ভব হবে 1982 সালের সেই সন্ধে পাল্টে ফেলা, নাকি সেই মেশিন তৈরি হলে এই পৃথিবীর বুকে ঘনিয়ে আসতে পারে অন্য কোনো অন্ধকার? বইটি পড়ে আমার খুবই ভালো লেগেছিল, তার রিভিউ আমার চ্যানেলে রয়েছে, যদি আপনাদের মনে হয় তাহলে সেই ভিডিও আপনারা চেক আউট করতে পারে। নেক্সট বই হচ্ছে হেমেন্দ্র কুমার রায়ের লেখা আবার জকের ধন এবং এটি একটি গ্রাফিক নোভেল। গ্রাফিক নোভেলে রূপদান করেছিলেন ময়ূর চৌধুরী। বইটি প্রকাশিত হয়েছে বুক ফার্ম থেকে এবং এই বইটির মুদ্রিত মূল্য 299 টাকা। বইটির প্লট সেটা একটু আমি আপনাদের সামনে তুলে ধরি। মানিকবাবু বলে একজন আসে আমাদের গল্পের দুই নায়ক বিমল আর কুমারের কাছে। তার কারণ তাদের বাড়িতে নাকি শুরু হয়েছে ভূতের উপদ্রব। সেই ভূতের দাপটে তার আদরের কুকুরেরও নাকি মৃত্যু হয়েছে। আর এই ভূতের দাপট শুরু হয়েছে তার কাছে আসা একটা পত্রকে কেন্দ্র করে, যার মধ্যে রয়েছে সুদূর আফ্রিকার কোনো হারিয়ে যাওয়া গুপ্তধনের হদিশ। বিমল আর কুমার প্রথমে তার কথাটা অতটা সিরিয়াসলি না নিল। বিমল যখন দেখতে পায় যে কোনো এক অজ্ঞাতকুলশীল ব্যক্তি লুকিয়ে তাদের কথা শুনছে, তখন তারা বিষয়টির গভীরতা সম্পর্কে ওয়াকিবহাল হয় এবং তারপরে তারা মানিকবাবুর বাড়িতে গিয়ে যা দেখতে পায় তাতে বিমল আর কুমার শিওর হয়ে যায় যে মানিকবাবু ভুল বলেননি, অন্তত খানিকটা। তাহলে কি মানিকবাবুর কাছে যে চিঠি রয়েছে তাতে সত্যিই রয়েছে গুপ্তধনের হদিশ? বিমল, কুমার, তার বিশ্বস্ত চাকর রামহরি, তাদের সাহসী কুকুর বাঘা আর মানিকবাবু রওনা হয়ে পড়ে আফ্রিকাতে এক অচেনা অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে, যেখানে তাদের সামনে অপেক্ষা করছে পদে পদে বিপদ। সব বাধা অতিক্রম করে বিমল কুমার কি পারবে সেই ধন যা কিনা যক্ষ পাহারা দিচ্ছে তা উদ্ধার করতে, নাকি এই যাত্রাই হবে তাদের জীবনের শেষ যাত্রা? নেক্সট যে বইটি আমার ভালো লেগেছে সেটি হলো অদ্ভুতুরে ভাতের হোটেল, লেখক নিয়াজ মেহেদি। এই বইটি প্রকাশিত হয়েছে বুক ফার্ম থেকে। বইটির মুদ্রিত মূল্য 399 টাকা। বইটির প্লট আপনাদের সামনে আমি তুলে ধরছি। গল্পের মেন চরিত্র আওলাদ মিয়ার একটি ভাতের হোটেল রয়েছে, কিন্তু আর 5টা ভাতের হোটেলের থেকে এটা আলাদা। তার কারণ এই আওলাদ মিয়া বছরের একটি বিশেষ দিনে সম্পূর্ণ অচেনা 6 জন মানুষদের নিয়ে সেই হোটেলে গল্পের আড্ডা বসান, যার শুধু দুটো শর্ত থাকে। সেটা হলো গল্পটি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স হওয়া চাই, আর বিষয় হতে হবে ব্যাখ্যাতীত সুপারন্যাচারাল অর্থাৎ অলৌকিক। কিন্তু সবথেকে বড় প্রশ্ন হচ্ছে এমন অদ্ভুত শর্ত কেন রেখেছেন আওলাদ মিয়া?
তিনি কি কোনো বিশেষ একটি গল্পের সন্ধানে রয়েছে? আসলে তার উদ্দেশ্য কি? নেক্সট গল্প হচ্ছে অন্তিম অভিযান, দেবজ্যোতি ভট্টাচার্যের লেখা। এই বইটি প্রকাশিত হয়েছে কল্পবিশ্ব থেকে। মুদ্রিত মূল্য 300 টাকা। বইটির প্লট আমি আপনাদের সামনে এবার তুলে ধরছি। বিংশ শতকের শেষের দিকে একজন জ্যোতির্বিদ ব্রায়ান জি মার্সডেন গণনা করে পূর্বাভাস দিয়েছিলেন যে 2126 সালের 14ই আগস্ট পৃথিবীর উপর আছড়ে পড়তে পারে একটি বিশাল ধূমকেতু, যার ফলে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে সমগ্র জীবজগৎ। যদিও তার সম্ভাবনা ছিল 10,000 ভাগের মধ্যে মাত্র 1 ভাগ, কিন্তু 2111 সালের এক বৈজ্ঞানিক প্রফেসর বোস হঠাৎই আবিষ্কার করেন যে সেই সম্ভাবনার সংখ্যা এখন কমে দাঁড়িয়েছে 100 ভাগের মধ্যে 1 ভাগ। সেই বিষয়ে গবেষণা করতে গিয়ে তিনি বুঝতে পারেন যে বাইরের অন্য কোনো গ্রহের কোনো এক শক্তি সেই ধূমকেতুর মুখ পৃথিবীর দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে, যাতে সেই ধূমকেতু যেন সত্যি পৃথিবীর বুকে আছড়ে পড়তে পারে। ফলে প্রফেসর বোস এমন একটি অস্ত্রের পরীক্ষা নিরীক্ষা শুরু করে দেন যেটা সেই সুবিশাল ধূমকেতুকে মহাকাশেই শেষ করে ফেলতে পারে। কিন্তু তার সেই পরীক্ষা নিরীক্ষা ধ্বংস করে দেয় সেই শক্তি যে চায় পৃথিবীর সর্বনাশ, এবং সে প্রফেসর বোসকেও উল্টে মানবজাতির শত্রু বলে প্রতিপন্ন করে দেয়। ফলে প্রফেসর বোস আর তার ছেলের জিষ্ণুর সবার থেকে লুকিয়ে পালানো ছাড়া কোনো উপায় থাকে না। কিন্তু প্রফেসর বোস তার ছেলে জিষ্ণুকে নিয়ে কি সত্যি পালাতে সফল হবে? কিন্তু পালাতে পারলেও সেই ধূমকেতুকে নষ্ট করে দেওয়ার মতন কোনো অস্ত্র কি প্রফেসর বোস সত্যিই তৈরি করতে পারবে? গোপন শত্রুর আসল মুখোশ কি পৃথিবীবাসীর সামনে কোনোদিনও আসবে? সব থেকে বড় কথা, পৃথিবীর জীবজগৎ কি আসন্ন বিপদের হাত থেকে বাঁচতে পারবে? নেক্সট বই হচ্ছে ব্রাম স্টোকার ভয় সমগ্র। সবকটি গল্প অনুবাদ করেছেন অভিজ্ঞান গাঙ্গুলি। বইটি প্রকাশিত হয়েছে বুক ফার্ম থেকে এবং বইটির মুদ্রিত মূল্য 349 টাকা। বইটির ব্লার্ব আমি আপনাদের সামনে একটু তুলে ধরছি। ব্রাম স্টোকার নামটা শুনলেই প্রথমে যেটা মাথায় আসে সেটা হলো ড্রাকুলা, সেই ভয়ঙ্কর ড্রাকুলা। কিন্তু এই ড্রাকুলার বিশ্বজোড়া খ্যাতি অন্তরায় হয়ে গিয়েছে তার অন্যান্য দুর্দান্ত কিছু ভয়ের গল্পের পথে। ফলে আমরা অনেকেই সেই দুর্দান্ত কাহিনীগুলির ভয়াল রস আস্বাদন করা থেকে বঞ্চিত রয়ে গিয়েছি। বুক ফার্ম থেকে প্রকাশিত হওয়া এই হরর ভৌতিক অনুবাদ কাহিনীর সংকলন ব্রাম স্টোকার ভয় সমগ্রের অনুবাদ হচ্ছেন চাণক্য সিরিজ খ্যাত লেখক শ্রী অভিজ্ঞান গাঙ্গুলি। এই বইতে রয়েছে ড্রাকুলা খ্যাত লেখক ব্রাম স্টোকারের বিস্তৃত প্রায় 13টি ছোট গল্প এবং একটি উপন্যাসিকা। বলা বাহুল্য, সেই সবকটি কাহিনীর মূল থিম হচ্ছে ভৌতিক বা সুপারন্যাচারাল। প্রতিটা কাহিনীর প্রেক্ষাপট একে অন্যের থেকে আলাদা। এই কাহিনীর সংকলনে ব্রাম স্টোকারের প্ল্যান করা একটি ভৌতিক সিরিজের প্রথম পার্ট নাম ড্রাকুলাস গেস্ট অ্যান্ড আদার ওয়েড স্টোরিজের সমস্ত কাহিনী ছাড়াও আরও কিছু ভৌতিক বা অতিপ্রাকৃত কাহিনী দেওয়া হয়েছে। এছাড়া সবশেষে রয়েছে ব্রাম স্টোকারের বিষয়ে কিছু জানা অজানা তথ্য, যেটা একজন স্টোকার ফ্যানের কাছে উপরি পাওনা। নেক্সট বই হচ্ছে ডিটেকটিভ তারিণীচরণ, লেখক শ্রী কৌশিক মজুমদার। এই বইটি প্রকাশিত হয়েছে বুক ফার্ম থেকে এবং বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 399 টাকা। বইটির ব্লার আমি একটু আপনাদের সামনে তুলে ধরছি। ম্যাসন সিরিজ পড়েননি এমন পাঠকের এই বই পড়তে কি কোনো সমস্যা হবে? এই বইয়ের কাহিনীগুলিতে বেশ কিছু সত্যি আর কাল্পনিক চরিত্ররা এসেছেন, তবে হাতে গোনা কয়েকটি চরিত্রকেই কাহিনীগুলিতে ঘুরিয়ে ফিরিয়ে দেখা যাবে। মুখ্য চরিত্র পরিচয় বিভাগে তাদের পরিচয় দেওয়া রয়েছে। এই চরিত্রগুলি বাদে কাহিনীগত দিক থেকে প্রত্যেকটি উপন্যাস স্বতন্ত্র এবং ম্যাসন সিরিজের সাথে কোনো সম্পর্ক নেই। তাই ম্যাসন সিরিজ না পড়া থাকলেও এই কাহিনীগুলির স্বাদ গ্রহণ করতে পাঠকদের কিছুমাত্র অসুবিধা হবে না, তবে পড়া থাকলে আরও পোয়া বারো। এই বইটি আমার পার্সোনালি খুবই ফেভারিট একটি বই। যদি র্যাঙ্কিং করা হতো তাহলে হয়তো এই বইটিকেই আমি 1 নম্বরে রাখতাম। যাই হোক, পরবর্তী বইতে চলে আসি। নেক্সট বই হচ্ছে ফেলুদার প্রথম তোপসে, লেখক সিদ্ধার্থ চ্যাটার্জি। প্রকাশনা পত্রভারতী এবং বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 325 টাকা। বইটির ব্লার আমি একটু আপনাদের সামনে তুলে ধরছি। এই প্রথম তোপসে অর্থাৎ সিদ্ধার্থবাবু কলকাতার বিখ্যাত রেস্তোরাঁ ভজহরি মান্না এবং মুসলি বাবার প্রতিষ্ঠাতা। ইনি নিজে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ছিলেন। শেয়ার মার্কেট নিয়ে বেশ কিছু বইও তিনি লিখেছেন। এরপরে এত বছর পরে তিনি নিজের তোপসে হওয়ার অভিজ্ঞতা নিয়ে ফাইনালি লিখেছেন এই বইতে। এই বইটির মধ্যে রয়েছে সোনার কেল্লা এবং জয় বাবা ফেলুদা, এই দুটি সিনেমায় তার কাজ করার অভিজ্ঞতা, এবং সবশেষে রয়েছে প্রথম ফেলুদা অর্থাৎ সৌমিত্রবাবুর সাথে তার সম্পর্কের একটি নিদর্শন। নেক্সট বই হচ্ছে অভিজ্ঞান গাঙ্গুলির লেখা চাণক্য সিরিজের প্রথম বই হত্যাশাস্ত্র। বইটি প্রকাশিত হয়েছে বুক ফার্ম থেকে এবং মুদ্রিত মূল্য 396 টাকা। এবং নেক্সট বই যেটা আরেকটা হচ্ছে সেটা হচ্ছে এই সিরিজের দ্বিতীয় বই ষড়শাস্ত্র। এই বইটিও প্রকাশিত হয়েছে বুক ফার্ম থেকে এবং এই বইটিরও মুদ্রিত মূল্য 396 টাকা। চাণক্য সিরিজের বিষয়ে আশা করি সকলেই জানেন, তাই এই বিষয়ে আলাদা করে মনে হয় বলার আর কিছু প্রয়োজন পড়ছে না। নেক্সট বইতে চলে যাচ্ছি। নেক্সট বই হচ্ছে কৌশিক মজুমদার কথিত হারানো দিনের গল্প।
বইটি প্রকাশনা করেছে বুক ফার্ম এবং বইটির মুদ্রিত মূল্য 380 টাকা। এবারে আসি বইটির ব্লার্বে। ছোটবেলার থেকেই আমরা জেনে এসেছি রূপকথার গল্প মানেই হলো ছোট বাচ্চাদের বলার জন্য কাহিনী, কিন্তু আমি যদি বলি যে সেটা আসলে সত্যি না, মানে অ্যাটলিস্ট পুরোটা সত্যি না, তাহলে কি আপনারা মানবেন? বুক ফার্ম থেকে প্রকাশিত হওয়া একটি সম্পূর্ণ নতুন বই হারানো দিনের গল্প লিখেছেন সূর্যতামসী খ্যাত লেখক কৌশিক মজুমদার। বর্তমানে আমরা যে ধরনের কন্টেন্ট মোটামুটি দেখে থাকি তার থেকে এই বইটি অনেকটাই আলাদা। কেন আলাদা সেটা জানার জন্য পড়তে হবে বইটি। তাছাড়া শুরুতেই যেটা বলেছি, রূপকথার কাহিনী মানেই যে ছোটদের নয় তারও প্রমাণ পাবেন এই বইতে। এবার নেক্সট বইতে চলে আসি। নেক্সট বই হচ্ছে সৌমিত্র বিশ্বাসের লেখা হেরুপ এবং। বইটি প্রকাশনা করেছে বুক ফার্ম, মুদ্রিত মূল্য 350 টাকা। বইটির প্লট আমি আপনাদের সামনে তুলে ধরছি। আত্মীয় স্বজনের সঙ্গে কালিম্পংয়ের বাড়িতে গিয়েছিল রিয়া। তার প্রমাতামহ এই বাড়িটি কিনেছিলেন অনেক দিন আগে। যেদিন তারা সেখানে পৌঁছায় সেদিনই সেই বাড়ির কেয়ারটেকার রিয়াকে হঠাৎ করে মধ্য আঙুল দেখিয়ে একটি অশ্লীল ইঙ্গিত করে। কিন্তু কেন? নানান রহস্যে ভরপুর সেই বাড়ি থেকে রিয়ার জামাইবাবু ভূষণ একটি অদ্ভুত দর্শন মূর্তি এবং রিয়ার প্রমাতামহর একটি ডায়েরি উদ্ধার করে। সেই ডায়েরির পাতা পড়ে রিয়ার প্রমাতামহকে অত্যন্ত নীচ, দাম্ভিক এবং লম্পট চরিত্রের বলে মনে হয়। কিন্তু সেই ডায়েরি পাওয়ার একদিন পরেই রিয়া সেই বাড়ি থেকে মিসিং হয়ে যায়। রিয়ার দিদি মিত্রার জামাইবাবু ভূষণ রিয়াকে উদ্ধার করার আশায় জড়িয়ে পড়ে এমন একটি রহস্যের মধ্যে, যার ফলে বাস্তব অবাস্তবের সমস্ত সীমানা যেন তাদের কাছে বিলীন হতে থাকে। এমন কোনো শক্তি কি তাহলে রিয়ার অন্তর্ধানের পিছনে জড়িত আছে, যার সাথে পেরে ওঠা সাধারণ মানুষদের পক্ষে অসম্ভব? রিয়া কি শেষ পর্যন্ত আদৌ খুঁজে পাওয়া যাবে, নাকি পাওয়া যাবে তার শিরচ্ছেদ মৃতদেহ? নেক্সট বইতে চলে আসি। সেটা হচ্ছে দিবাকর দাসের লেখা কালতন্ত্র। এটি লাল মিয়া ফকির সিরিজের প্রথম বই। বইটি এপার বাংলায় প্রকাশিত হয়েছে বুকলুক পাবলিকেশন থেকে। বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 275 টাকা। বইটির প্লট আমি আপনাদের সামনে তুলে ধরছি। ভাগ্যের ফেরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা 3 শিক্ষার্থী আধুনিক চাষি হতে চলে আসে গ্রামে। উত্তরবঙ্গের এই গ্রাম এখনো আধুনিকতার ছোঁয়া সেইভাবে পায়নি। সেই গ্রামে এসে 3 বন্ধুর জীবনে ঘটে যায় এমন অলৌকিক ঘটনা যার ব্যাখ্যা করা সত্যিই কঠিন। কিন্তু সেই ঘটনা চাক্ষুষ করার পর থেকে 3 বন্ধুর মধ্যে এক বন্ধু, যার নাম শিহাব, তার উপর বেশ প্রভাব পড়ে। ফলে সেই অলৌকিক ঘটনার ব্যাখ্যা খোঁজার জন্য সেই গ্রামেরই একজন অলৌকিক ক্ষমতা সম্পন্ন মানুষ, যাকে সবাই মনু মাস্টার বলে ডাকে, তার সাথে কথা বলতে আসে। মনু মাস্টার তখন তাকে জানায় যে সেই গ্রামের একসময়ের সব থেকে বড় তান্ত্রিক ফকির লাল মিয়া ফকিরের বংশধর ছিল, যার ক্ষমতার সামনে যে কোনো অপদেবতা নাকি অন্ধকার দুনিয়াতে পালিয়ে যেতে বাধ্য হয়। তারপরেই শুরু হয় আমাদের এই কাহিনীর নায়ক লাল মিয়া ফকিরের কাহিনী। লাল মিয়া ফকির যখন এই ফকিরি ও তন্ত্রবিদ্যা শিখতে শুরু করেছিল, অর্থাৎ সে যখন ছোট ছিল, তখন হঠাৎ করেই সেই অঞ্চল থেকে 8-10 বছরের বাচ্চা ছেলেরা নিখোঁজ হতে শুরু করে এবং হারিয়ে যাওয়ার কিছুদিন পরেই তাদের রক্তশূন্য মৃতদেহ পাওয়া যেতে থাকে। কিন্তু অদ্ভুত ব্যাপার, সেই দেহে কোনোরকম কোনো ক্ষতস্থান বা আঘাতের চিহ্ন খুঁজে পাওয়া যায় না। এরই মধ্যে আবার রূপগড়ের জমিদার, যে কিনা মৃত্যু পথযাত্রী ছিল, সে আবার জোয়ান মর্দ হয়ে ফিরে আসে। কিন্তু কিভাবে? এই 2 ঘটনার মধ্যে কি কোনোভাবে যোগসূত্র আছে? লাল মিয়া ফকিরের বাবা এবং তার গুরুদেব বুঝতে পারে যে কোনো পিশাচ সিদ্ধ তান্ত্রিক এই 2 ঘটনার পিছনে দায়ী। কিন্তু সেই মহাতান্ত্রিকের শক্তির কাছে তাদের শক্তি কিছুই না। এবার তাহলে সমস্ত গ্রামবাসীদের সেই তান্ত্রিক কুটখেলার হাত থেকে বাঁচাবে কে? লাল তো সবে বাচ্চা ছেলে, সে কি পারবে তার শেখার স্বল্প জ্ঞান নিয়ে সেই মহাশক্তিশালী পিশাচ সিদ্ধ তান্ত্রিকের হাত থেকে সমস্ত গ্রামকে রক্ষা করতে? পরবর্তী বই হচ্ছে অদৃশ বর্ধনের লেখা কালো গর্ত। বইটি প্রকাশিত হয়েছে কল্পবিশ্ব থেকে। বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 250 টাকা। বইটির প্লট আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই কাহিনী শুরু হয়েছে সুদূর ভবিষ্যতের একটি সময়। মানুষ বর্তমানে কিছু স্পেসশিপ বা মহাকাশযানকে সুদূর মহাকাশে পাঠিয়েছে একটি বৈজ্ঞানিক খোঁজ চালানোর উদ্দেশ্যে। উদ্দেশ্যটি হলো মানুষের মতন এরকম বুদ্ধিমান প্রাণী আর মহাবিশ্বে কোথাও আছে কিনা সেটা খোঁজ করা। এরকম একটি স্পেসশিপ হলো প্যালামিনো, যার মধ্যে রয়েছে বেশ কিছু মানুষ এবং রোবট। বিগত 1.5 বছর ধরে তারা যথাসম্ভব চেষ্টা চালিয়েও মানুষের মতন কোনো প্রাণীর সন্ধান এই মহাবিশ্বে কোথাওই পায়নি। ফলে হতাশ হয়ে ফেরার পথে তারা হঠাৎ একটি ব্ল্যাক হোল বা কালো গর্তের সন্ধান পায়। কিন্তু তার থেকেও একটি অদ্ভুত ব্যাপার তাদের নজরে আসে। সেটা হলো বিগত 20 বছর ধরে নিখোঁজ হওয়া একটি সুবিশাল স্পেসশিপ নাম সিগনাস, সেটা ব্ল্যাক হোলের মুখে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আমরা সকলেই জানি ব্ল্যাক হোল মহাবিশ্বের এমন একটি মরণ ফাঁদ, যার টানে কেউ একবার পড়ে গেলে আর বেঁচে ফিরে আসা সম্ভব নয়। কিন্তু এই সিগনাস শিপ কি করে সেই মরণ ফাঁদকে এড়িয়ে সেই ব্ল্যাক হোলের সামনে স্থির হয়ে দাঁড়িয়ে আছে?
কি করে সম্ভব এই অবিশ্বাস্য ব্যাপার? তাহলে কি বিগত 20 বছর ধরে সিগনাস এইভাবে দাঁড়িয়ে এই ব্ল্যাক হোল থেকে বাঁচার পথ আবিষ্কার করে ফেলেছে? তাহলে কি এবারে ব্ল্যাক হোলের সম্বন্ধে মানুষের কাছে আরো কোনো নতুন তথ্য উঠে আসবে? ব্ল্যাক হোলের সব রহস্য কি শেষমেশ উদ্ঘাটন হবে, নাকি প্যালামিনোর অভিযাত্রী দল আরো কোনো ভয়ঙ্কর অপ্রাগৈতিহাসিক বিপদের মুখে পড়ে যাবে, যার হাত থেকে নিস্তার পাওয়া অসম্ভব? নেক্সট বই হচ্ছে কাল সন্দর্ভা, লেখিকা অঙ্কিতা। বইটি প্রকাশিত হয়েছে কল্পবিশ্ব থেকে এবং বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 350 টাকা। বইটির যেটা প্লট সেটা একটু আমি আপনাদের সামনে তুলে ধরছি। নিজের বান্ধবী সোলাঙ্কি আর তার বোন শাম্ভবীকে নিয়ে বোলপুরের নিজের মামাবাড়িতে বেড়াতে আসে কৃষ্ণা। কৃষ্ণার মামাবাড়ি অর্থাৎ উপাধ্যায় পরিবার সেই গ্রামের বনেদি একটি বংশ। বনেদি পরিবার আবার প্রচুর পরিমাণে ঠাকুর দেবতা মানে এবং সেই রিলেটেড সমস্ত রিচুয়াল পালন করে। এই বছরের রটন্তী পুজোর দিন শাম্ভবীকে দিয়ে কুমারী পূজা করা হবে বলে ঠিক করে কৃষ্ণার দাদু তারকনাথ উপাধ্যায়। পুজোর দিনে কুমারী পূজা চলাকালীন হঠাৎ করে শাম্ভবীর গলার জবার মালা নিজে থেকেই যেন দপ করে জ্বলে ওঠে। সেই দেখে সবাই চমকে ওঠে। এ কি অলক্ষণে কাণ্ড! গলার মালা কিভাবে জ্বলে উঠল যখন সেই মালার সামনে কোনো আগুনই ছিল না? শাম্ভবী ভয় না পেয়ে চুপ করে কি করে থাকলো? এই ঘটনার পরে শাম্ভবী সাডেনলি একটা নাম বলল, দিক্করবাসিনী। কিন্তু কে এই দিক্করবাসিনী? তিনি কি কোনো দেবী? শাম্ভবীকে জিজ্ঞাসা করেও এর কোনো উত্তর পাওয়া যায় না। সে তো আসলে নিজেই জানে না তার মনের মধ্যে থেকে কি করে এই নামটা উঠে এলো। এরপরে শুরু হলো উপাধ্যায় পরিবারের একের পর এক অলৌকিক ঘটনা। কিন্তু কে ঘটাচ্ছে এইসব অপার্থিব কাণ্ড? কি তার উদ্দেশ্য? উপাধ্যায় পরিবারে নাকি অতীতে রয়েছে কোনো এক ভয়ঙ্কর দুর্ঘটনা, যার কথা বলতে এখনো পর্যন্ত সকলে ভয় পায়। কিন্তু কেন? কি সেই দুর্ঘটনা? সব থেকে বড় কথা, 800 বছর আগে ঘটে যাওয়া আসামের এক পিশাচ স্কুলের জেগে ওঠার ঘটনার সাথে বর্তমানের কি কোনোভাবে যোগাযোগ আছে? এই পৃথিবী কি আদৌ শুধু মানুষের বিচারণ ক্ষেত্র, নাকি এবার মানুষের হাত থেকে কেড়ে নিয়ে সেখানে রাজত্ব শুরু হবে পিশাচদের? নেক্সট বই হচ্ছে অভিক মোহন দত্তর লেখা কবিশ্বরী নক্ষত্রপ্রভা। বইটি প্রকাশ করেছে অন্তরীপ। বইটির মুদ্রিত মূল্য 375 টাকা। বইটির প্লট আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম কাহিনী হচ্ছে কবিশ্বরী। 19 শতকের কলকাতার কবিয়ালদের জগতে একবার একজন নারী এসেছিলেন। তার নাম যজ্ঞেশ্বরী। কিন্তু ইতিহাসের পাতা তার জন্য 2-3 পংক্তির বেশি বরাদ্দ করেনি। কবিশ্বরী উপন্যাস সেই বিস্তৃত প্রায় নারীরই আখ্যান। এই উপাখ্যান অষ্টপুর গ্রামের অখ্যাত বিন্দুবাসিনী যজ্ঞেশ্বরী হয়ে ওঠার গল্প। সমাজে প্রতিবন্ধকতা জয় করে নিজের অধিকার অর্জনের গল্প। শেষ কাহিনীর নাম নক্ষত্রপ্রভা। প্রভা বলে একজন মেয়ের হৃদয় মস্তিষ্কে ঘর করে সুদূরের নক্ষত্রমালার অবদ্ধ হাতছানি। প্রভা স্বপ্ন দেখে একজন খুব বড় সায়েন্টিস্ট হওয়ার, কিন্তু প্রভাকে ঘিরে থাকে সমাজের চোখ রাঙানি ঈর্ষা বিদ্বেষের বেড়াজাল। সেই বেড়াজাল ভেঙে কি প্রভা পারবে তার স্বপ্ন পূরণ করতে? নেক্সট বই হচ্ছে সুচেতনা সেনকুমারের লেখা কৃষ্ণ সঙ্গিনী রুক্মিণী। বইটি প্রকাশিত হয়েছে প্রজ্ঞা পাবলিকেশন থেকে। বইটির মুদ্রিত মূল্য 380 টাকা। বইটির ব্লার আমি আপনাদের সামনে তুলে ধরছি। কৃষ্ণের সঙ্গিনী রূপে বেশিরভাগ সময় নাম উচ্চারিত হয় রাধার, কিন্তু রাধা শ্রীকৃষ্ণের সঙ্গে ফিজিক্যালি প্রেজেন্ট ছিলেন শুধুমাত্র কৈশোর বয়স পর্যন্ত। শ্রীকৃষ্ণের মথুরায় আসার পর রাধার কিন্তু সেরকম কার্যকরী প্রেজেন্ট আমরা পাইনি। তারপরে শ্রীকৃষ্ণের সাথে বিয়ে হয়েছিল বিদর্ভের রাজকন্যা রুক্মিণীর। শ্রীকৃষ্ণ যখন ভারতের রাজনৈতিক মানচিত্র প্রায় একা হাতেই বদলে দিয়েছিলেন, তখন কিন্তু তার শুধু সঙ্গিনী রূপেই নয়, একজন কর্মসঙ্গিনী রূপেও তার পাশে ছিলেন রুক্মিণী। সামান্য রাজকন্যা হয়ে মগধরাজ জরাসন্ধের দাক্ষিণাত্য অভিযান প্রতিহত করার কল্পনা করেছিলেন যিনি, সেই রুক্মিণী কি আদৌ সামান্য? শ্রীকৃষ্ণের প্রথমা স্ত্রী রুক্মিণীর জীবনের জানা অজানা কাহিনী কল্পনার আশ্রয়ে লেখা হয়েছে এই বইতে। নেক্সট বই হচ্ছে কুহককাল, লেখিকা অঙ্কিতা। এটি কাল সন্দর্ভার 2য় খণ্ড। বইটি প্রকাশিত হয়েছে কল্পবিশ্ব থেকে। বইটির মুদ্রিত মূল্য 649 টাকা। বইটির ব্লার আমি আপনাদের সামনে একটু তুলে ধরছি। প্রাণচঞ্চল সর্বগুণ সম্পন্না কন্যার জীবন সেদিন ওলটপালট হয়ে যায় যেদিন তার কার অ্যাক্সিডেন্ট হয়। সেই অ্যাক্সিডেন্টে প্রাণে বেঁচে যায় কন্যা ঠিকই, কিন্তু তার পা পঙ্গু হয়ে যায় এবং তার সাথে সাথে তার মাও মারা যায়। তারপর থেকেই কন্যার লাইফে আরেকটা নতুন সমস্যা এসে দেখা দেয়। মাঝে মাঝেই সে গভীর ঘুমে তলিয়ে যায় এবং তার সেই ঘুম ভাঙে অনেক দিন পর। কিন্তু এরকম কেন হয় কন্যার সাথে? ডাক্তার দেখেও তার কোনো সলিউশন পায় না কন্যার বাবা সুবিনয় বাবু। এছাড়া সেদিন তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট কি করে হয়েছিল তার কোনো স্মৃতিই কন্যার থাকে না। যদিও প্রাথমিকভাবে একটি রিপোর্ট থেকে জানা যায় সেই গাড়ি অ্যাক্সিডেন্টের জন্য কন্যাই কোনোভাবে দায়ী। এছাড়া কন্যা যখন ঘুমিয়ে যায় তখন সে ঘুমিয়ে ঘুমিয়ে একটি স্বপ্নের জগৎ দেখতে পায়,
যেখানে সে দেখতে পায় একটি শ্বেতবর্ণ সোনালী চুলের ছেলেকে, যে তাকে বলে এটা নাকি কঙ্কাবতীর জগৎ। কিন্তু কে এই কঙ্কাবতী? কন্যা ঘুমিয়ে ঘুমিয়ে সেই জগতে কি করে চলে যায়? কে এই রহস্যময়ী স্বর্ণালী চুলের ছেলেটি? এরপর একদিন কন্যার সাথে আরও একটা ঘটনা ঘটে। টিঙ্কা বলে একটি মেয়ে কন্যাকে বুলি করার জন্য তার জামা কাপড় খুলে দেওয়ার চেষ্টা করতেই কন্যার চোখের সামনে অন্ধকার ঘনিয়ে আসে এবং সে আবার জ্ঞান হারিয়ে কঙ্কাবতীর জগতে চলে আসে। কিন্তু অদ্ভুতভাবে এবারও নিজের সাথে টিঙ্কাকেও ওই জগতে নিয়ে আসে। সেখানে এসে টিঙ্কা হঠাৎ কিছু অদ্ভুত দর্শন প্রাণীর হাতে মারা যায়। সে দেখে কন্যা আঁতকে ওঠে। এটা কি আদৌ সত্যি ঘটল, নাকি সবই তার কল্পনা? তাহলে কন্যার সেই কাল্পনিক কঙ্কাবতীর জগৎ কি কোনোভাবে বাস্তবের মানুষদের মধ্যে প্রভাব ফেলতে শুরু করেছে? এটা কি মানবতা ধ্বংসের কোনো ইঙ্গিত? নেক্সট বই হচ্ছে শায়ক আমানের লেখা মিডনাইট হরর। বইটি প্রকাশিত হয়েছে দ্বীপ পাবলিকেশন থেকে। বইটির মুদ্রিত মূল্য 400 টাকা। এই বইতে মোট 24টি কাহিনী রয়েছে, যার মধ্যে প্রথম 13টি কাহিনী শায়ক আমানের লেখা নিজের অরিজিনাল কাহিনী এবং শেষ 11টি হচ্ছে বিভিন্ন বিদেশি কাহিনীর অনুবাদ বা বলা ভালো ভাবানুবাদ। মোট 24টি গল্পের ভাব কখনো রোম্যান্টিক, কখনো বা হরর, আবার কখনো বা ফ্যান্টাসি, কখনো আবার এই তিনের মেলবন্ধনে বাস্তব পরবাস্তবের জাল বুনেছেন লেখক। সব গল্পের মধ্যে একটি বৈশিষ্ট্য অবশ্যই কমন, সেটা হলো অলৌকিকতা। নেক্সট বই হচ্ছে অভিক সরকারের লেখা প্রেতযক্ষ এবং অন্যান্য। বইটি প্রকাশিত হয়েছে দ্বীপ পাবলিকেশন থেকে। বইটির মুদ্রিত মূল্য 300 টাকা। শ্রী অভিক সরকারের লেখা তন্ত্রনির্ভর ভৌতিক কাহিনী সংকলন এবং ইনকুইজিশন খুবই বিখ্যাত হয়েছিল। এই বইকে সেই সিরিজের পরবর্তী পার্ট হিসেবে ধরা যেতে পারে, কারণ এই নতুন কাহিনীগুলির মধ্যেও রয়েছে এবং ইনকুইজিশনের একজন অন্যতম প্রধান চরিত্র শ্রীকৃষ্ণানন্দ আগমবাগীশ। প্রেতযক্ষ ও অন্যান্য বইতে মোট 4টি কাহিনী রয়েছে। তার মধ্যে প্রথম 3টি কাহিনীকে বড় গল্প বলা যায় এবং শেষ কাহিনী অর্থাৎ কাউরিবুড়ির মন্দির হচ্ছে একটি সম্পূর্ণ উপন্যাস। এখানে সবকটি কাহিনী ব্যক্ত করা হয়েছে একজন অবসরপ্রাপ্ত ব্যক্তি ভবতারণ চট্টোপাধ্যায়ের থ্রু দিয়ে। বলা যেতে পারে অনেকটা তারিণী খুড়োর মতন, যদিও এখানে শ্রোতারা সকলেই অ্যাডাল্ট এবং কাহিনীগুলো। নেক্সট বই হচ্ছে নীলাঞ্জন মুখার্জির লেখা প্রপঞ্চতন্ত্র। বইটি প্রকাশিত হয়েছে এবারত থেকে। মুদ্রিত মূল্য 225 টাকা। বইটির প্লট আমি আপনাদের সামনে তুলে ধরছি। কলকাতার একটি গেস্ট হাউসে গোপনে এসে রয়েছেন বাংলাদেশের একজন মন্ত্রী। গেস্ট হাউসের মালিকের সাথে নাকি তার কোনো এক বিশেষ দরকার রয়েছে। গেস্ট হাউসের মালিক যিনি, তিনি নিজেকে মহান মাস্টার বলেন। নিজের আসল নাম তিনি রিভিল করেন না। এবারে বাংলাদেশের মন্ত্রী যখন সেই মহান মাস্টারের সাথে নিজের দরকারের বিষয়ে কথা বলতে শুরু করেন, মহান মাস্টার তার কথা না শুনে তার অতীতের কাহিনী জানতে আগ্রহী হন, কারণ সেই মন্ত্রী নিজের অতীত জীবনে ছিলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন মুক্তিযোদ্ধা। ফলে সেই মন্ত্রী নিজের অতীতের কাহিনী বলতে শুরু করেন। এতটা শুনে অনেকে মনে করছেন যে মুক্তিযুদ্ধের ইতিহাস কাহিনী নিয়ে মনে হয় এই বইটি, কিন্তু দাঁড়ান, এখনো গল্প বাকি আছে। এই প্রপঞ্চতন্ত্র আসলে কাহিনীর মধ্যে কাহিনী, কাহিনীর পরে কাহিনী, কাহিনীর আগে কাহিনী দিয়ে সাজানো এক শয়তানের ইতিহাস, এক শয়তানির ইতিহাস। একটু কনফিউজিং লাগতে পারে বিষয়টি, বাট খুবই ইন্টারেস্টিং। নেক্সট বই হচ্ছে উদিত সূর্যের অন্ধকার। বইটি প্রকাশিত হয়েছে অন্তরীপ থেকে এবং বইটির মুদ্রিত মূল্য 325 টাকা। জাপানের বিখ্যাত রহস্য কাহিনী লেখক হিগাশিনো, তার লেখা একটি বিখ্যাত কাহিনী হচ্ছে দ্য ডিভোশন অফ সাসপেক্ট এক্স। তারপরে হিগাশিনো আরও অনেক ভালো ভালো রহস্য কাহিনী লিখেছেন, যেগুলি বাংলা ভাষাতেও অনুদিত হয়ে পাঠকদের সমাদর পেয়েছে। কিন্তু ওনার আগেও বেশ কিছু লেখক আছেন যারা প্রথম বিশ্বযুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বেশ কিছু দারুণ রহস্য কাহিনী লিখে গেছেন, কিন্তু সেই লেখাগুলি এর আগে জনসমক্ষে সেইভাবে আসেনি। সেই রকমই 3জন লেখক কেইকিচি ওসাকা, এডোগাওয়া র্যাম্পো, কিদো ওকোমাতোর বেশ কয়েকটি রহস্য কাহিনী বাংলার পাঠকদের কাছে নিয়ে হাজির করেছেন 3জন সুলেখক রিজু গাঙ্গুলি, অর্ক পৈতন্ডি এবং পার্থ দে। সর্বসাকুল্যে রয়েছে মোট 8টি কাহিনী। তার মধ্যে প্রথম 4টি কাহিনীর লেখক হচ্ছে কেইকিচি ওসাকা, পঞ্চম কাহিনীর লেখক হচ্ছে এডোগাওয়া র্যাম্পো এবং শেষ 3টি কাহিনীর লেখক হচ্ছেন কিদো ওকোমাতো। নেক্সট বই হচ্ছে কৌশিক সামন্তর লেখা মেলানকোলির রাত। এই বইটি প্রকাশিত হয়েছে অরণ্যমন থেকে এবং মুদ্রিত মূল্য 180 টাকা। এবং সেকেন্ড হচ্ছে এই বইটিরই সেকেন্ড পার্ট মেলানকোলির রাত 2 এবং এই বইটিও প্রকাশিত হয়েছে অরণ্যমন থেকে এবং বইটির মুদ্রিত মূল্য 275 টাকা। এটা একটা অলৌকিক কাহিনীর সংকলন। 2টি কাহিনী পড়েই আমার বেশ ভালো লেগেছিল। নেক্সট হচ্ছে তৃণময় দাসের লেখা উল্কারা গল্প শুনতে ভালোবাসে। বইটি প্রকাশিত হয়েছে কল্পবিশ্ব থেকে এবং বইটির মুদ্রিত মূল্য 300 টাকা। আমাদের ভোরের দিকের স্বপ্নগুলো কেমন যেন অস্পষ্ট হয়। কখনো সেই স্বপ্ন দেখে আমরা খুশি হয়ে উঠি,
কখনো বা দুঃখী হয়ে যায়। ঘুম ভেঙে স্বপ্নগুলোর স্মৃতি অনেক সময় মুছে যায়, কিন্তু আমাদের ভেতরের রেশ হিসেবে থেকে যায় শুধুই অনুভূতি। কিন্তু তারপরেও অনেক সময় আরেকটা অনুভূতি আমাদের মধ্যে জন্ম নেয়। আমরা কি সত্যি বাস্তবের দুনিয়াতে ফিরে এসেছি, নাকি রয়ে গিয়েছি স্বপ্নের সেই রূপকথায়? এই সংকলনে 6টি গল্প এবং একটি উপন্যাসিকা রয়েছে। সবকটি কাহিনীর মূল বিষয়বস্তু হচ্ছে রূপকথা বা ফ্যান্টাসি। এই রূপকথাকে এখানে বিভিন্নভাবে ইউজ করা হয়েছে। কখনো কোনো গল্পে এসেছে পৃথিবী ধ্বংস পরবর্তী প্লট, আবার কখনো এসেছে সম্পূর্ণ আলাদা একটা ভাবনা, যেখানে মানুষ ধীরে ধীরে নতুন ভগবানে পরিণত হচ্ছে। সবকটি কাহিনীর প্লট একে অন্যের থেকে ভীষণই আলাদা। রূপকথা ছাড়া আর কিছুই মিল নেই কাহিনীগুলির মধ্যে। নেক্সট বই হচ্ছে সিংহদমন, কৌশিক মজুমদারের লেখা। বইটি প্রকাশিত হয়েছে বুক ফার্ম থেকে এবং বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 275 টাকা। 19বিংশ শতাব্দীর ইংরেজ শাসিত বাংলায় জন্ম নিয়েছিল এক দামাল ছেলে। পড়াশোনায় একদম মন ছিল না তার, বরং দুষ্টুমি, শিকার, দুঃসাহসিক অভিযান, রেসলিংয়েই তার ঝোঁক ছিল বেশি। এসব করতে গিয়ে কখন যে সে তার পিতার চক্ষুশূল হয়ে উঠেছিল এবং কখন যে সে বাধ্য হয়েছিল দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিতে, তা সে নিজেই বুঝে উঠতে পারেনি। সাধারণ একটি বাঙালি ছেলে নিজ কর্মদক্ষতার গুণে কিভাবে হয়ে উঠল বাংলাদেশের একজন অসাধারণ বীর, যে কিনা ব্রাজিলে গিয়ে সে দেশকে রক্ষা করেছিল। এরকমই এক বীর সুরেশ বিশ্বাসের জীবনের রোমহর্ষক কাহিনী এই সিংহদমন। এই সিংহদমন কাহিনী কিন্তু সুরেশ বিশ্বাসের প্রামাণ্য জীবনী নয়, বরং তার জীবনের নানান উপাদান নিয়ে রচিত একটি ঐতিহাসিক ফিকশন কাহিনী। নেক্সট বই হচ্ছে ম্যাশন সিরিজের প্রথম বই সূর্যতামসী, লেখক কৌশিক মজুমদার। বইটি প্রকাশিত হয়েছে বুক ফার্ম থেকে এবং বইটির মুদ্রিত মূল্য 375 টাকা। তারপরেই রয়েছে ম্যাশন সিরিজের দ্বিতীয় বই নিবার শক্ত। এটিও লিখেছেন কৌশিক মজুমদার। এই বইটিও প্রকাশিত হয়েছে বুক ফার্ম থেকে এবং মুদ্রিত মূল্য 329 টাকা। আর লাস্ট বই হচ্ছে অগ্নিনিরয়। লাস্ট বই অর্থাৎ ম্যাশন সিরিজের লাস্ট বই। এই বইটিও লিখেছেন কৌশিক মজুমদার। বইটি প্রকাশিত হয়েছে বুক ফার্ম থেকে এবং মুদ্রিত মূল্য 375 টাকা। এই সিরিজটি নিয়ে নতুন করে কিছু বলার নেই, আপনারা সকলেই এই সিরিজটি সম্পর্কে ভালো মতন ওয়াকিবহাল। তো বন্ধুরা, এই ছিল আমার 2024-এ পড়া সেরা লেখাগুলির একটি লিস্ট। হয়তো কিছু বই বাদ যেয়ে থাকতে পারে, কিন্তু যে বইয়ের লিস্টগুলি আমি আপনাদের সামনে তুলে ধরলাম প্রতিটি আমার দুর্দান্ত লেগেছে পড়তে, এবং আমি আমার সমস্ত দর্শক বন্ধুদেরকে এই বইগুলি পড়ার জন্য অতি অবশ্যই রেকমেন্ড করছি। এছাড়া আগেও যেটা বলেছি এখনও বলছি, প্রতিটা বইয়ের রিভিউ আমার চ্যানেলের মধ্যে উপলব্ধ আছে। আপনারা চাইলে যে বইটি পছন্দ হচ্ছে সে বইটি রিভিউ গিয়ে দেখে আসতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমার এই কাজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট করে জানান। আর যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তাদের সাথে অতি অবশ্যই শেয়ার করুন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন আর আমার কাজ যোগ্য বলে মনে হয়, তাহলে আমার চ্যানেল বিএম বুক রিভিউ সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন আর নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই।